মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ট্রেনে করে 40 কেজি মাছ নিয়ে বিধাননগরে আসো? হ্যাঁ দিদি। কটার সময় আসো? দিদি রাত 2:30 থেকে 3টের মধ্যে বাড়ি থেকে বেরোতে হয়। রাত্রি 3টের বাড়ি থেকে বেরো মাছ নিয়ে? মমিতা আইটি সেক্টরে চাকরি করতে, হ্যাঁ। হঠাৎ কেন মনে হলো যে চাকরিটা ছেড়ে দেবো? খুব ইচ্ছে ছিল আমি আর্ট নিয়ে পড়বো, কারণ আমার ডিজাইনিং খুব ভালো লাগতো, ছোটবেলা থেকে আঁকতে ভালোবাসতাম। কিন্তু আমি যেই ফ্যামিলিতে বড় হয়েছি খুব স্ট্রিক্ট ফ্যামিলি। আমার বাবা হেড মাস্টারমশাই ছিলেন, অঙ্কের টিচার। তো বাবার কথাই শেষ কথা, তার উপরে কোনো কথা ছিল না। মেয়ে সায়েন্স নিয়ে পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, সেটাই স্বপ্ন ছিল। তো তারপরে ভালো স্টুডেন্ট যেহেতু ছিলাম, পড়াশোনা করতাম না কিন্তু স্টুডেন্ট ভালো ছিলাম বলে জয়েন্টে চান্স পেয়ে গেছি। তারপরে কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক কমপ্লিট করেছিলাম। তারপরে চাকরিও পেয়ে যাই, চাকরি পেয়ে 5 বছর চাকরি করেছি। কিন্তু চাকরি করতে করতে আর বিটেকটা পড়তে পড়তে বুঝতে পেরেছি যে এটা আমার জায়গা না। তো তোমার আসলে একদম মন ছিল? তখনও জানি না যে আমি কি করব, কারণ আমাদের ফ্যামিলিতে বিজনেস কেউ করে না, সবাই চাকরি করেছে। কেউ টিচার, কেউ প্রফেসর, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, সবাই তাই। বাড়িতে এসে আবার কি বললে? বাড়িতে এসে বললাম যে এরকম ছেড়ে দিয়েছি। তারপর তো মানে ওইটা ওরা অন্যরকম, মানে বাবা ছোটবেলা থেকে আমার জয়েন্ট ফ্যামিলি, আমার ভাই বোন দিদি দাদা সবাইকে খুব মারধর করতো, কিন্তু ওই সময় বাবা কিচ্ছু বলেনি, পুরো কথা বলা বন্ধ করে দিয়েছে। আর সেটা একটা মানে অন্যরকম জিনিস। বাবা একটা কথা বলেছিল, আমার এখনো মনে আছে। আমি কয়েকটা 10টা মতন শাড়ি তুলেছিলাম, এবার সেইটাতে আমি নিজের ডিজাইন করে কাজ করিয়েছিলাম। অনলাইন বিজনেস প্রথমে শুরু করি। যেই সময় শুরু করেছিলাম তখন অনলাইন বিজনেসের এতটা চল ছিল না, একটা শাড়িও আমার বিক্রি হয়নি। আমি যখন শাড়িগুলো আবার নিয়ে যাচ্ছি যাকে দিয়ে কাজ করেছিলাম তার কাছে ফেরত দিয়ে আবার অন্যরকম কিছু কাজ করাবো বলে, তখন বাবা আমার বাইরের ঘরে বসে আছে। বাবা বলছে কোথায় যাচ্ছিস? আমি বললাম যে শাড়িগুলো বিক্রি হয়নি, নিয়ে যাচ্ছি। বাবা বললো যে শাড়িগুলো যেখান থেকে এনেছি সেখানেই দিয়ে আয়, আমাদের বাড়িতে কেউ বিজনেস করেনি, দিয়ে আবার চাকরির চেষ্টা কর। 8 বছর আগের কথা যেটা তুমি বলছো? হ্যাঁ, 8-9 বছর আগের কথা। আচ্ছা তোমারই মেয়ে, সেরকম তোমার মতন আমারও জেদ আছে। সেই জেদের ভর করে আমি আমার বিজনেস শুরু করি। 8 বছর পার হয়ে গেছে। সেই বিজনেসের টাকাতেই আমি বিয়ে করেছি, আর আমার সংসারও সেই বিজনেসের টাকাতেই চলে। 2020 সালে আমার বিয়েও ছিল নভেম্বরে। কোভিডে বিয়ে করেছো? মানে কোভিডের পরে নভেম্বরে বিয়ে করেছিলাম। তো তখন একটা এই ছিল যে আমি নিজের টাকায় বিয়ে করব। তো আমার মানে আত্মসম্মান বাবার যেরকম ছিল আমারও ছিল। সেইটা কিভাবে হবে? বিয়ের মানে জায়গা ঠিক হয়ে গেছে, সবকিছু ঠিক হয়ে গেছে, মানে বিজনেসটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কোথা থেকে টাকা পাবো? তখন আমি শুরু করি আমার বেকারির বিজনেস। মানে এতটা রেসপন্স পাবে দিদি সত্যিই ভাবিনি। আমি শুরু করি ওয়েস্টার্ন ডেজার্ট আর ইন্ডিয়ান ডেজার্ট দুটো একসাথে মেলবন্ধন করা। আচ্ছা। তারপরে অনেক জায়গায় আমার রেসিপি অনেক পত্রিকাতে লেখা হয়েছে, রান্নার ম্যাগাজিনে লেখা হয়েছে। তো এই জার্নি চলছে, আমার 8 বছরের জার্নি চলছে। প্রিয়াঙ্কা, স্কুল ইন্সপেক্টর, দায়িত্বটা কি মূলত? স্কুলের সমস্ত কিছুই দেখতে হয় আমাদের। স্কুল শুধু ইন্সপেকশন নয়, অফিসিয়াল কাজের সঙ্গে সঙ্গে আমাদের স্কুলে যেতে হয়। স্কুলের পড়াশোনা থেকে শুরু করে গভর্নমেন্টের যে বিভিন্ন স্কিমগুলো আছে সেই স্কিমগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা ঠিকঠাক, সেই ব্যাপারগুলোকেও দেখতে হয়। আর আমি যেই ব্লকে পোস্টিং আমার, সেটা প্রত্যন্ত এরিয়ায়, এবং সেখানে এমন বাচ্চাও পাওয়া যায় যাদের মা বাবারা ধরে এনে স্কুলের আঙিনায় পৌঁছে দেয় না, এমনও পাওয়া যায়। কোন জায়গা? চাকদাতে? না, কেতুগ্রাম 1 ব্লক, পূর্ব বর্ধমান। তুমি তো চাকদায় থাকো বললে? আমার বাড়ি চাকদাতে, আমার পোস্টিংটা পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। তুমি ওখানে থেকে কাজ করো? হ্যাঁ হ্যাঁ। ওকে। বাচ্চাদেরকে এনে যে স্কুলের আঙিনায় পৌঁছে দেবে, মানে স্কুলে অ্যাডমিশনটা করাবে, সেরকম ধরনের আমরা ফার্স্ট জেনারেশন লার্নার। তাদের জন্য আমাদেরকে হাউস টু হাউস যেতে হয়, গিয়ে 5 বছর হয়ে গেলে যাতে আমার স্কুলে অন্তত অ্যাডমিশনটা করায়। মিড ডে মিলটা যেটুকু চলছে সেইটাই হয়তো মানে প্রতিদিনের খাবার, হয়তো এরকম ধরনের ফ্যামিলিও আমাদের ওখানে পাওয়া যায়। তার জন্য আমরা যখন ইন্সপেকশনে যাই, মিড ডে মিলটাও দেখি যে তার কতটা হাইজিনিক ওয়েতে রান্না হচ্ছে, বা পুষ্টি গুণগত মানটা ঠিকঠাক আছে কিনা। আর পড়াশোনার দিকটা তো আমাকে দেখতেই হয়, কোয়ালিটি এডুকেশনটা ঠিক আছে কিনা। কারণ প্রথমত আমরা যদি প্রাইমারি সেকশনের বাচ্চাদেরকে ঠিক রেডি করতে পারি, তাহলে সে উৎসাহ পাবে এবং পরবর্তীকালে সে পড়াশোনার প্রতি আগ্রহ জন্মাবে এবং ভালো করে অনেক উঁচু জায়গায় যেতে পারবে।
এই জন্য প্রথমেই আমরা টার্গেট নিই প্রাইমারি এডুকেশনটাকে। স্কুলে আসতে যেন কোনো অনীহা প্রকাশ না করে, এরকম একটা এনভায়রনমেন্ট যেন তৈরি করা হয়, সেই ইনস্ট্রাকশনটা আমাদের টিচারদেরকে দেওয়া হয় এবং মান্থলি একটা কনফারেন্স করা হয়, সেই কনফারেন্সে ওনাদেরকে বলা হয়। এরকম প্রিয়াঙ্কা কত স্কুল তোমার দায়িত্বে? আমার 99 প্রাইমারি স্কুল আর 24 হাই স্কুল, মানে টোটাল 123 স্কুলে এরকম যেতে হয় আমাকে। ওরে বাবারে, কোথায় থাকো বললে মিঠু? হুগলির খানাকুলে মারোখানা গ্রামে। ওখানেই তুমি প্রথম পার্লার খুলেছি আমি। ওটা কি তোমার ইচ্ছে স্বপ্ন ছিল? হ্যাঁ, ছোটবেলায় 1 বছরে বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর বড় হওয়া, 6-এ পড়ি, টিউশন পড়াই। তারপর ওই যে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। তারপর ওই দুটো বেবি হয়ে গেল। হাজবেন্ড বাইরে থাকতো। হাজবেন্ড কোথায় থাকতো? হাজবেন্ড হায়দ্রাবাদে থাকতো। আচ্ছা, ওখানে কাজ করতেন? ওই যেমন সোনার কাজটা কারিগর নিয়ে কাজ করা এরকম করতো। করতে করতে হাজবেন্ড একটু লস খেলো। তার আগেই আমি অনেকদিন ধরে বলছি কিছু একটা শিখবো, একটু বিউটিশিয়ান শিখবো বলে শিখেছিলাম, একটু শখেতেই শিখছিলাম। তারপর ও যখন এরকম বিজনেসে লস খেলো, আমি বলি আমি দুটো বেবি নিয়ে চলে যাই, তুমি এখানে থাকো বলে আমি চলে আসি। হায়দ্রাবাদ থেকে তুমি গ্রামে চলে এসে এবার এখানে এসে যখন পার্লার খুলবো, মানে সবাই কিরকম চোখে একটা দেখো। বাড়ির সামনে আমাদের সেরকম মার্কেট নেই, বাড়ি থেকে 1 ঘন্টা দূরে মার্কেট আছে। ওখানে একটা রুম নিলাম, রুম নিতেই সবাই একটু বাধা দিল। বাড়ির বউ চুল কাটতে যাবে, মানে যা হয় যেরকম হয়, কেন যাবে আর কাজ নেই নাকি এরকম আছে। তবু আমি বেরিয়ে এসেছিলাম। ওইখানে একটা পার্লার খুললাম, তখন শ্বশুর বাড়িও সাথ দেয় না, বাপের বাড়িও না। কেউ কেউ বলছে গরু পুষলে কাজ দেখবে, গরুর দুধ বিক্রি করলে ওর থেকে বেশি পয়সা হবে, এরম বলেছে। আজ আমি আস্তে আস্তে পার্লারটা বড় করেছি। তাহলে তোমার পার্লার এখন দারুণ ভাবে চলছে? হ্যাঁ, দারুণ চলছে। আগে একটা চেয়ার নিয়েছিলাম, এখন 3-4টে চেয়ার, 2টো বেড, স্টাফেরাও আছে এবং 250 স্টুডেন্ট আমার বেরিয়ে গেছে, 250-এর উপর। বাহ। মামনি বাড়ি কোথায়? ক্যানিংয়ে? ক্যানিং। সেখান থেকে 1.5 ঘন্টা ধরে ট্রেনে করে 40 কেজি মাছ নিয়ে বিধাননগরে আসো? হ্যাঁ দিদি। বিধাননগরে কোথায় বসো? বিধাননগর লোকনাথ মন্দির। সেখানে কি বাজার? বাজার। কটার সময় আসো? দিদি রাত 2:30 থেকে 3টের মধ্যে বাড়ি থেকে বেরোতে হয়। রাত্রি 3টে বাড়ি থেকে বেরো মাছ নিয়ে? হ্যাঁ দিদি, কাঁটায় আসতে হয়, কাঁটায় এসে মাছ কিনি। ওখান থেকে ক্যানিং থেকে 4:32-এর ট্রেন ধরি। তারপরে এসে আপনার শিয়ালদায় লাবি, শিয়ালদায় লেবে শান্তিপুর বা ডানকুনি বা কৃষ্ণনগর ট্রেন ধরে বিধাননগর লাবি, বিধাননগর লেবে আবার ভ্যান ধরে বাজারে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে দোকান টোকান পেতে গুছিয়ে গাছিয়ে বসি। বসতে বসতে কটা বাজে? বসতে 6:45, 6:30, 6:45 বেজে যায়। এই 40 কেজি মাছ তো 4টেখানি কত না? বয় কে? আমার হাজবেন্ডও আসে আমার সাথে। হ্যাঁ, তো দুজনে মিলে বউ? হ্যাঁ, দুজনে মিলে বউ। অনেক পেটি থাকে তো? 3টে থাকে দিদি। ঝাঁকা থাকে, ঝাঁকার যেগুলো বরফ করার থাকে সেগুলো বরফ করে নিয়ে, আর যেগুলো জাওলা মাছ যেমন শিং, মাগুর, কই মাছ এইসবগুলো তো জাগিয়ে নিয়ে আসতে হয়। ওইগুলো ট্যাঙ্কি আছে আলাদা, সেইগুলো ওই জল দিয়ে জাগিয়ে নিয়ে আসতে হয়। বয়ে নিয়ে আসো কি করে? মাথায় করে নিয়ে আসতে হয়। এবার ধরো যে কটা মাছ নিয়ে আসো সব বিক্রি হয়? বাজার ক্ষেত্রে দিদি কোনো সময় থেকে যায়। কি করো? সেটা পাশের দোকানদারের কাছে ওই বরফে ঢুকিয়ে রাখো? হ্যাঁ, বরফে দিয়ে রাখি। জাওলা মাছ হলে ড্রাম আছে, তাতে জাগিয়ে রেখে আসি। কতক্ষণ অবধি থাকো বাজারে? কখনো 11টা অবধি থাকি, কখনো 12টায়, কখনো 10:30টায়। তারপর বাড়ি ফিরে যায়। খুব ভালো। অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি 2 নম্বর 1-এ আসবো, পারি আর না পারি আপনার সামনে আসতে পেরেছি, এটাই আমি খুব খুশি দিদি। ভালো থেকো এবং এইভাবেই জীবনে চালিয়ে যাও। কষ্ট করতে হবে, একদিন দেখবে আরো বড় হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।